এই ৪৫তম বিশেষ পরীক্ষা সামনে মার্চে হবে নাকি মেতে হবে, এটা নিয়ে একটা অনেক আলোচনা হচ্ছে, অনেক মতামত হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ৪৫তম বিশেষ পরীক্ষাটা মার্চে হোক আর মেতে হোক, তো সেটা তো কনফার্ম না। এটা কেউ একদম কনফার্ম করে বলতেও পারবে না যে মার্চে হবে কি মেতে হবে। দুটোরই সম্ভাবনা আছে, মার্চেও হতে পারে আবার মেতে হওয়ারও একটা সম্ভাবনা আছে। আমার এখন যেটা পরামর্শ, যারা তোমরা ৪৫তম বিশেষ পরীক্ষা সামনে দিবা, তোমাকে মাথায় রাখতে হবে যে পরীক্ষা মার্চের সেকেন্ড উইকেই হবে, এবং তুমি এতদিন যেভাবে পড়ে আসছো, যে ওয়েতে তুমি পড়েছো, যে জায়গাগুলো পড়ে জোর দিয়েছো, যে জায়গাগুলো তুমি বাছাই করে পড়েছো, ওই জায়গাগুলো তোমার কন্টিনিউশন থাকতে হবে, তুমি এটা বন্ধ করতে পারবে না। এবং তোমার মাথায় মাইন্ডসেটটা থাকবে যে তোমার পরীক্ষাটা মার্চের সেকেন্ড উইকেই হচ্ছে। এখন কথা হচ্ছে যে মার্চের সেকেন্ড উইকে যদি পরীক্ষাটা হয়, হাতে সময় তো একদম নাই, তো এই শেষ সময় তুমি আসলে কি করলে ভালো হয়, মানে কোনটা জরুরি? আমার যেটা পরামর্শ তোমার প্রতি থাকবে সেটা হচ্ছে যে বিশেষ প্রিলি পরীক্ষায় ৩৫তম বিশেষ পরীক্ষা থেকে এখন পর্যন্ত ২০০ নম্বর পরীক্ষা শুরু হয়েছে, তার আগে ছিল ১০০ নম্বর পরীক্ষা। এই ২০০ নম্বর পরীক্ষার কোনো পরীক্ষাতেই কিন্তু ১৩০ কখনো লাগে নাই। সর্বোচ্চ লেগেছে লাস্ট বিসিএসে, সেটা ছিল ১২২ লেগেছে। বেশিরভাগ পরীক্ষাতে কি লাগে ১০৮ থেকে ১১৫ এর মধ্যে থেকে হয়ে যায়। ফার্স্ট কাজ হচ্ছে তোমার একটা মাইন্ড সেট করা যে আমি পরীক্ষা হলে কতগুলো দাগাবো বা কতগুলো মার্কসের লক্ষ্য নিয়ে আমি আগাবো। আমার পরামর্শ হচ্ছে তোমার টার্গেট থাকবে ১৩০। তো প্রথম মাইন্ডসেট হচ্ছে যে ২০০ নম্বর পরীক্ষার মধ্যে থেকে ১৩০ নাম্বার ধরে আমি যদি আগাই, এই নাম্বারের আশেপাশে যদি আমি পাই, তাহলে আমি প্রিলি পরীক্ষায় পাশ করব। এখন দেখো যে তার মানে ১৩০ লক্ষ্যমাত্রা হয়, ৭০টা কোশ্চেন তোমার আনসার না করলে চলবে, অর্থাৎ ৭০টা মানে জায়গায় তুমি যদি নাও পারো, তাও তোমার এই পরীক্ষাটা পাশ হয়। এই ১৩০ কোন কোন জায়গাতে থাকতে পারে এবং ওই ৭০টা কারা, এগুলো তুমি চিন্তা করো যে কোন জায়গাগুলো তোমার জোর বেশি বা কোন জায়গাগুলো তুমি ভালো পারো, কোন জায়গাগুলো কম পারো। ৭০টা ফেলবা তুমি কম পারার জায়গাগুলো, আর যে ১৩০ ভালো যেগুলো পারো সেগুলোর মধ্যে থাকবে ১৩০। আচ্ছা, এখন আমার যেটা পরামর্শ, আমি যদি এই মুহূর্তে পরীক্ষা দিতাম, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি কি করতাম সেইটা তোমাকে একটু বলি। সেটা হচ্ছে, আমি যদি তোমার জায়গায় থাকতাম, হাতে যদি আমার এরকম ২-৩ মাস সময় হাতে আছে, আমি এই সময় কি করতাম, আমি জানি যে প্রিভিয়াস কোশ্চেন, বিশেষ করে ধরো জব সলিউশনের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তো নিশ্চয়ই তোমরা পড়ো। এইখান থেকে ধরো অ্যারাউন্ড 30% নাম্বার কোশ্চেন কমন থাকবে পরীক্ষায়, ধরো এর ব্যাখ্যা থেকে হোক আর প্রশ্ন থেকে হোক। যেহেতু তোমার একটা পড়া আছে, ওই 30% মানে কি ৬০ নম্বর ২০০ মধ্যে থেকে, তাহলে এই নম্বরটা যেন হাতছাড়া না হয়, এই জন্য আমি এটাকে রিভিশনের মধ্যে রাখতাম। নাম্বার 1, রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমাদের আমি আগেও বলছি, আবারও বলি, তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমি বলি যে যে জায়গাগুলো তোমার পারো না, যে জায়গাগুলো আসলে পড়ার মতো জায়গা, কিছু আছে যেগুলো তো এমনি পারা যায়, ওগুলো বাদ, বাট যেগুলো তোমার মনে থাকে না, এই জায়গাগুলো রিভিশন দিতে হয় 5 টাইমস, 5 বার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, তোমাকে যেটা বলছি, 5 বার রিভিশন দিতে হয়, দিলে তুমি এটা ভুলবা না। এটা ম্যাথ হোক আর জেনারেল নলেজ হোক আর বাংলা হোক, যাই হোক, 5 টাইমস রিভিশন দিবা, এটা তোমার মনে থাকবে। ওকে, আর মাঝে মাঝে এগুলো তুমি একটু চর্চা করে যাবা। তাহলে 1 নাম্বার যেটা কথা ছিল সেটা হচ্ছে কি, জব সলিউশন থেকে যেহেতু 30% মধ্যে কোশ্চেন তোমার যেভাবেও কমন থাকবে, সো ওই জায়গাটা যেন হাতছাড়া না হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি আরেকটা পরামর্শ তোমাদের সবসময় দিতাম, যে বোর্ড বই যেগুলো আমি বলি, বিভিন্ন সময় বোর্ড বইয়ের কথা বলেছি, তোমরাও জানো এই বোর্ড বইগুলো কোনগুলা, তোমরা পড়ো সেগুলা। সো এই বোর্ড বইগুলো তোমাদের আমি বারবার বলতাম যে নোট করো, নোট করো, কেউ করো কেউ করো না। যদি তোমার নোট করা থাকে ভালো কথা, তাহলে ওই নোটটা তুমি এখন রিভিশন দাও, ওই একইভাবে 5 বার। কারণ এই যে বোর্ড বই যেগুলো আমি বলছিলাম, এখন আর বলতে যাচ্ছে না, বললে অনেক সময় যাবে, ওই বোর্ড বইগুলো থেকে তোমাদের যদি নোট করা থাকে, তাহলে ওই নোট করাটা তোমরা রিভিশন করবা, বারবার রিভিশন করবা। আর যদি নোট করা না থাকে, নিশ্চয়ই তুমি দাগিয়েছো, আন্ডারলাইন করেছো, আন্ডারলাইন কিন্তু অংশগুলো তুমি একটু পড়ে নিবা। গেল 2। এবার 3 নম্বরে আসো, যে এই যে জব সলিউশন এবং বোর্ড বই যে পড়াগুলো বললাম, এর বাইরে তোমার যদি কোনো কোচিং করো, আমাদের বিদ্যাবাড়িতে করো আর যেখানেই করো কোচিং, সেখানে তো লেকচার শিট ছিল, লেকচার শিটের নিশ্চয়ই তোমার সেখানে শিটও দাগাইতে হবে। শিটে তো সব পড়া যাবে না, কারণ শিটে তুমি সব পড়তে গেলে তোমার অনেক বেশি সময় নষ্ট হবে, অনেক বেহুদা তথ্য আছে যেগুলো তোমার লাগে না। যেগুলো তোমার লাগে ওই তথ্যগুলো তোমার দাগানো থাকা উচিত। যদি তুমি কোচিং করে থাকো, তোমার এটা অবশ্যই দায়িত্ব ছিল, করে থাকলে ভালো, না করে থাকলে তুমি যেটা করবা যে ওই মানে শিট থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু পড়ে নাও, ঠিক আছে? তো 3টা জায়গা তোমার একদম যে জায়গাগুলো করতেই হবে সেই জায়গাটা করে নিলাম। এখন তুমি আসো যে তোমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রিলি পরীক্ষার যে 10টা সাবজেক্ট আছে, এই 10টা সাবজেক্টের মধ্যে থেকে কোনখান থেকে নাম্বারগুলো তুমি বেশি তুলতে পারবা এবং কোনখান থেকে তোমার কত নাম্বার তুলবা, সেটা তোমার প্রিপারেশনটা কেমন এবং সেই প্ল্যানটা কেমন। দেখো, একটা কথা বলি, তাহলে আমরা কি বলছি যে আমাদের লক্ষ্য হচ্ছে 130, তোমরা পড়বা যখন 130 টার্গেট নিয়ে পড়বা, তো সেই ক্ষেত্রে ইংরেজিতে আছে 35, বাংলায় আছে 35, আর বাংলাদেশে অ্যাফেয়ার্সে আছে 30। এই 3টা সাবজেক্টে তোমার 100 হয়ে গেল। দেখো, এর সাথে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখানে আছে 20 আর ভূগোল আছে 10, কত হয়ে গেল? 130। এই কয়টা সাবজেক্ট, অর্থাৎ 3টা দিয়ে 5টা, এই 5টা সাবজেক্টে তোমার 130 নম্বর থাকলো। আর বাকি যে সাবজেক্ট 5টা আছে, সেখানে তোমার ম্যাথ আছে,
মেন্টাল অ্যাবিলিটি আছে, ডেইলি সেন্স আছে, আইসিটি আছে এবং নৈতিকতা আছে। এই 5টা মিলেছে 70 নম্বর। তাহলে দেখো এখন তোমার কাজটা কি হবে, তোমার লক্ষ্য হচ্ছে 130 বা এই ধরনের নাম্বারটা পাওয়া। সেক্ষেত্রে আমি বলবো যে কোন জায়গাগুলো তোমার নাম্বারগুলো অবশ্যই রাখতে হবে, আসলে সেগুলো একটু আলোচনা করি বা একটু তোমাকে বলে দিই শর্টকাট। 1 নাম্বার হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটি এমন একটা জায়গা যেখান থেকে তুমি নাম্বার তুলতে পারবা, কিন্তু তোমার পড়াশোনা করতে হবে এবং কম পড়লেই হয়ে যাবে, কিন্তু পড়তে হবে। তাহলে মেন্টাল অ্যাবিলিটির জায়গাটা আছে, এটা একটু পড়বা, ঠিক আছে? এটা কারণ লিখিত পরীক্ষা কিন্তু 50 নম্বর থাকবে মেন্টাল অ্যাবিলিটি, সো তুমি এটা একেবারে গুরুত্ব দিয়ে পড়বা। 1 নাম্বার কাজ। তাহলে 15-র জায়গায় তুমি এখানে 12 পাবা, মেন্টাল পড়ে দেখো তুমি 12 পাবা। 2 নাম্বার হচ্ছে যে তোমার আরেকটা যে জায়গাটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। ভূগোল আর বাংলাদেশ অ্যাফেয়ার্স এই দুটো জায়গা আছে 40 নম্বর। এই 40 নম্বর থেকে তুমি এখান থেকে 25 থেকে 26 নাম্বার তুমি তুলতে পারবা অনায়াসে। যেমন ভূগোলতে তুমি 8 পাবা 10-এর মধ্যে, কারণ কোশ্চেন কমন থাকে, নতুন করে কোনো তথ্য থাকে না। যে তথ্যগুলো পরীক্ষায় আসছে ওই পরীক্ষায় ওই তথ্যগুলোই এই ভূগোল পরীক্ষার মধ্যে থাকে। তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করো যে আমি কী বলতে চাচ্ছি এবং কোন জায়গায় তোমার পড়তে হবে, তাহলে তুমি কিন্তু ভূগোল থেকে তুমি এই নাম্বারটা তুলে ফেলবা। ওকে, জাস্ট রিভিশন করতে হবে, পড়তে হবে একটু। বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে জায়গাটা থাকে এই কোশ্চেনগুলো কিন্তু তুমি সাধারণত তুমি কী করো যে তুমি জব সলিউশন পড়ে ফেলছো, তুমি অনেক কিছু এখানে পড়ে ফেলছো। এর সাথে যে ওই যে বললাম যে ওই যে বোর্ড বই যেগুলো ছিল, ক্লাস 9-10 যে বোর্ড বই যেগুলো ছিল, তো ওই যে বোর্ড বই যে 2-3টা বই ছিল, বই 3টা তোমার যদি পড়া থাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে, এখান থেকে অনেক নাম্বার তুমি কমন পাবা। তার সাথে তোমার তো তুমি অবশ্যই স্যারদের ক্লাস করছো, যদি কোচিং নাও করে থাকো কোথাও, তাহলে তোমার অবশ্যই একটা গাইড বই আছে, গাইড বই থেকে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিছু পড়েছো। এই যে তোমার যে বেসিক প্লাস হচ্ছে যে এই যে যতটুকু পড়াশোনা করছো এই জায়গাটা একটু ভালো করে রিভিশন করলে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে বোর্ড বই প্লাস যে গাইড বইয়ের যে প্রশ্নগুলো আছে গাইড বইয়ের সেই প্রশ্নগুলো যদি পড়ে থাকো, তাহলে এইখান থেকে কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে যে 30 আছে এখান থেকে তুমি 20-22 তুলতে পারবা। দেখো যে ওখান থেকে ভূগোল থেকে তুমি 8, এখান থেকে 20-22 তুললে তোমার 40-এর মধ্যে 30 নাম্বার তোলা যায় এখান থেকে। যদি 30 নাও তোলো 25 যেন থাকে এখান থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ভূগোল থেকে। দেখো কত নাম্বার এখান থেকে, তাহলে এই দুটো গেল। এবার আসো আর কোন জায়গাতে নাম্বার থাকে। আরেকটা জায়গা নাম্বার হচ্ছে তোমার একটা জোড়া আছে, সেটা হচ্ছে ডেইলি সায়েন্স এবং আইসিটি। দেখো আইসিটির যে প্রশ্ন দেখা গেল, এই যে গত লিখিত পরীক্ষায় যে প্রশ্ন ছিল সব কোশ্চিন হুবহু কমন আইসিটির। কি কোশ্চিন করবে আইসিটি থেকে? আইসিটির যুগ এইটা। তুমি সবসময় ওয়াইফাই চালাচ্ছ, তুমি সবসময় ফেসবুক চালাচ্ছ, তুমি নেটওয়ার্কের মধ্যে আসো, হ্যাঁ? তো এই জায়গার মধ্যে থেকে তোমার ইন্টারেস্টিং জায়গা এই আইসিডি সাবজেক্টটা। যেই বই তোমার কাছে আছে আইসিডি, সেই বই থেকে শুধু প্রশ্নগুলো দেখবা, শুধু প্রশ্ন। ও বইটা শুধু প্রশ্নগুলো, যে গাইড বইটা তোমার কাছে আছে বা যে বই আছে বা 9-10-এর যে আইসিডির বইটা আছে সেই বইটাও যদি তুমি আগে থেকে পড়ে আসো, তাহলেও কিন্তু তোমার কাজটা হয়ে যায়। অর্থাৎ সব মিলে আইসিডির মধ্যে বাছাই করা তোমার প্রশ্ন থাকবে 500 থেকে 600 প্রশ্ন। তুমি যেভাবে হোক এই কোশ্চেনগুলো একটু বাছাই করে নাও যে এই 500-600 প্রশ্ন আমি পড়বো। তুমি পড়ে দেখো 500-600 প্রশ্ন ভালো করে পড়ে দেখো, যে তোমার প্রিলিতে যে কোশ্চেন 15টা থাকবে সেখান থেকে তুমি দেখবা 10 থেকে 12টা কোশ্চেন তুমি কমন পেয়ে গেছো। লিখিত যে নাম্বারটা থাকে সেখান থেকে তুমি পুরোপুরি কমন পেয়ে যাবে। তাহলে এইটা আমরা কি করি যে আমরা ওই পরিকল্পনায় পড়ি না, আমরা আমাদের মতো খামখেয়ালি পড়ি, এই জন্য পড়াটা হয় না। তো 9-10 বইটা পড়লেও হয়, আবার একটা গাইড বই কিনলেও হয়। জাস্ট কি পড়াটা তোমার পড়তে হবে। গেল তোমার আইসিডি। আর বিজ্ঞান কি হয়? বিজ্ঞান আমাদের সময় তো একদম 20 নাম্বার ছিল বিজ্ঞান, এখন তোমাদের সময় 15 নাম্বার। আমরা 20 নাম্বার মধ্যে বিজ্ঞানটা পড়তাম, বই খালি প্রশ্নগুলো রিভিশন দিলে 20-এর মধ্যে থেকে 18-19 করে কমন থাকতো, রিপিট হতো কোশ্চেন। এখন রিপিট একটু কম হয়, নতুন কোশ্চেন দেওয়া থাকে। তারপরে তো তুমি যদি প্রশ্ন পড়ো, সেই প্রশ্নগুলো বিজ্ঞান থেকে তো ওইরকম আমার কাছে মনে হয় না যে প্রশ্নগুলো পারা যায় না। ছোটো ছোটো প্রশ্ন বিজ্ঞানের তোমার কাছে নিশ্চয়ই কোনো না কোনো বই আছে। আর যে বোর্ড বই যেগুলো আছে 9-10-এর যে সাধারণ বিজ্ঞানের যে বোর্ড বই আছে, এই বোর্ড বইগুলো থেকে তো ম্যাক্সিমাম কোশ্চেন কমন থাকে, প্রতিবারই কমন থাকে, এবারও থাকবে। তাহলে বোর্ড বই নিশ্চয়ই তুমি ভালো করে পড়ো নাই। তো বোর্ড বইটা তুমি যদি ভালো করে পড়ে থাকো, নোট করে থাকো বা রিভিশন করতে, মানে তোমার যদি দাগিয়ে থাকো, আমি নোট করার কথা সবসময় বলছি, নোট করোনি হয়তো দাগিয়ে রাখছো, দাগিয়ে রাখলে দাগানো জিনিসগুলো ভালো করে পড়ো, দেখবা যে বোর্ড বই থেকে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন কমন আছে বিজ্ঞানের মধ্যে। তাহলে বিজ্ঞানের কোশ্চেন কমন থাকতেছে, তোমার আইসিডি কোশ্চেন কমন থাকতেছে, তুমি বাংলাদেশ অ্যাফেয়ার্সে ভালো করতেছো, ভূগোলে ভালো করতেছো। এরপর ধরো বাংলা জিনিসটা দেখো, যে বাংলায় তোমাকে জাস্ট এটা কথা বলি, তুমি জাস্ট জব সলিউশন পরীক্ষায় 10 বছর, বিগত 10 বছরের যে বাংলা প্রশ্ন যতগুলো আসছে, এই প্রশ্নগুলো তুমি 4 থেকে 5 বার রিভিশন করো না। এই প্রশ্নগুলো 4 থেকে 5 বার তুমি যে রিভিশন করো বাংলার প্রশ্নগুলো, তুমি দেখো যে আমার কথা মিলিয়ে দেখবা যে 50% কোশ্চেন তোমার কমন থাকবে। এর সাথে ওই যে বাংলা ভাষার যে ব্যাকরণ যে বোর্ড বইটা আছে, এই বোর্ড বই থেকে তো ম্যাক্সিমাম গ্রামারের অংশ কোশ্চেন কমন ওই বইটা থেকে, ওই এক বইতে সব কোশ্চেন কমন থাকে। লাল নীল দীপাবলি আছে, সাহিত্যের কোশ্চেন অনেক এখান থেকে কমন থাকে। আর তুমি তো অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন সাহিত্যের পড়ছো, পারলে লিখিত সাহিত্য কোশ্চেন কি আসছে সেগুলো একটু পড়ে নাও, দেখো তোমার কোশ্চেন কমন থাকে কিনা। কিন্তু পড়া অনেক, সেই পড়াগুলো এখন সময় কম। তুমি যেটা করবা যে ওই প্রিভিয়াস কোশ্চেন এর সাথে তোমার যে বেসিক আর যে আগের যে নোট করা, এই নোট করাগুলোর মধ্যে থেকে সুন্দর করে একটা মিলিয়ে পড়ো। তাহলে বাংলা যদি তোমার শেষ হয়ে যায়, থাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর ইংলিশ থাকে। এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটা থাকে, এটা 20 নম্বর যে থাকে, এই 20 নম্বরটা
পাওয়াটা তোমার জন্য একটু কঠিন, কিন্তু এটা অবশ্যই পারা যাবে। তুমি আসলে পড়ো না, বা এটা পড়তে তোমার ভাল লাগে না, বা এটা তথ্যগুলো মনে রাখাটা কঠিন। যেমন বিভিন্ন সংগঠন থাকে, মনে রাখার কঠিন কেন? যে এই সংগঠনের হাবিজাবি অনেক সংগঠন আছে, নতুন সংগঠন, পুরাতন সংগঠন, নতুন একটা করে হঠাৎ করে একটা নতুন সংগঠন হলো। বা এই আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই সংগঠনগুলো সবসময় কি হয়, মহাসচিব চেঞ্জ হয়, সদস্যপদ চেঞ্জ হয়। সদস্য ছিল ধরো 170টা, হয়ে গেল 71টা। এই যে কখন চেঞ্জ হইলো, এটা একটু আপডেট থাকা দরকার হয়। তো এই টাইপের কিছু কোশ্চেন, যেগুলো তথ্য চেঞ্জ হয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, সেই ধরনের কিছু কোশ্চেন পরীক্ষা আসে। আর ওর সাথে যেটা থাকে সেটা হলো যে তোমার যেই কোশ্চেনগুলো ফিক্সড থাকে, ফিক্সড কোনগুলো থাকে বুঝতে হবে। যেমন তোমার বিভিন্ন লাইনগুলো, প্রণালীগুলো পরীক্ষায় থাকে, সাগর মহাসাগর পরীক্ষাগুলো এগুলো ফিক্সড। তো বন্ধু, প্রণালী যেটা ছিল, মালাক্কা প্রণালী, বসফরাস প্রণালী, ওকে, সুন্দা প্রণালী, এগুলো হচ্ছে যে কমন জিনিস। এই যে প্রণালীগুলো আছে, তুমি দেখবা যে 12 থেকে 14টা 15টা প্রণালী পড়লেই হয়ে যাচ্ছে, খুবই ইজি মনে রাখা। জাস্ট প্রণালী যে পরীক্ষা আসে তা না, আমি বললাম এই টাইপের কোশ্চেনগুলো বিভিন্ন মহাদেশ, অর্থাৎ মানচিত্র ভিত্তিক যে পড়াগুলো তোমার পড়ছো, স্যাররা তোমাদের পড়িয়ে দিয়েছে। আর যদি তুমি বিদ্যাবাড়ির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমাদের তোমার আব্দুল হাই স্যার তোমাদের মানচিত্র কতটা সুন্দরভাবে পড়িয়ে দিয়েছে, সেটা যদি একটু দেখো, তোমার কিন্তু এইখান থেকে কিন্তু ওই যে জায়গাগুলো কমন, ওই জায়গাগুলো তোমার কমন থাকবেই। হ্যাঁ, আর বাকি যে ব্যাপারটা থাকে, যে জায়গাগুলো তোমাকে আপডেট হতে হবে, এই আন্তর্জাতিক বিষয়গুলি থেকেই তোমার সাম্প্রতিক প্রশ্ন বেশি আসে পরীক্ষায়। এর জন্য তুমি সাম্প্রতিকের এই বাংলাদেশও কাজে লাগবে, আন্তর্জাতিক কাজে লাগবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে কারেন্ট নলেজের যে বইগুলো বিক্রি হয়, নীলক্ষেতে গেলেই পাবা, বা যে কোনো লাইব্রেরিতে গেলেই পাবা, তুমি যেখানেই থাকো, সেই লাইব্রেরিগুলোতে যে কারেন্ট নলেজের বই একটা কেনো, কেনার পরে এই কয়েকটা মাস তো কিনবাই, গত মাসেরটা কিনবা, এ মাসেরটা কিনবা, আগামী মাসেরগুলো কিনবা, বাস এর মধ্যে থেকে কোশ্চেনগুলো যে 5 থেকে 10টা কোশ্চেন থাকবে কারেন্ট নলেজ থেকে, দেখবা কমন পাইছো তুমি। তোমার এই প্রশ্নগুলো থেকে দেখবা যে প্রত্যেকটা মাসেরই যে কারেন্ট নলেজ, সেখানে এক মাসের সাম্প্রতিক প্রশ্নের উত্তর দেওয়া আছে, মানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, 100 করে প্রশ্ন দেওয়া আছে। শুধু ওই প্রশ্ন 100টা পড়ো, আর দেখো যে কোন সংগঠনটা চেঞ্জ হয়েছে, সংগঠনের ওই সদস্যপদগুলো খেয়াল রাখো। এই তো, বেশি পড়বা না, বেশি পড়লে কিন্তু তুমি ঝামেলা করবা, মনে রাখতে পারবা না। তাহলে আন্তর্জাতিক বিষয়টা যদি তুমি পড়ে ফেলো, সাথে থাকে ইংরেজি থাকে। এই ইংরেজি একটা এমন একটা জায়গা, তোমাকে আমি স্পেশালি ইংরেজি বিষয়টা বলি, সেটা হচ্ছে এরকম যে ইংরেজিটা তোমাকে পার্থক্য করে দিবে। অর্থাৎ তোমাদের মধ্যে যাদের কম্পিটিশনটা হবে, সেই কম্পিটিশনটা যখন তুঙ্গি কম্পিটিশন হবে, 1 নাম্বার বা হাফ নাম্বারের জন্য তোমার পাস হয় বা ফেল হয়, এই টাইপের হবে, সেই সময় তোমার ইংরেজিটা হচ্ছে বড় নির্ণায়ক হবে। অর্থাৎ ইংরেজির একটা কোশ্চেন বেশি পারা মানে তুমি দেখবো হাজার হাজার প্রার্থী তোমার নিচে পড়ে গেছে। বাকিগুলো সব পড়তে পারে, মুখস্থ করলে কমন থাকতে পারে, কিন্তু ইংরেজি তোমার মুখস্থ করলে কমন থাকে এটা খুবই কম। তো ইংরেজি যেটা থাকে, 3টা পার্ট থাকে ইংরেজি বিষয়ের। একটা লিটারেচার পার্ট, আমি তোমাদের আগেও বলছি, লিটারেচার পার্টের প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লে তুমি দেখবে যে অনেকগুলো কোশ্চেন কম পাবা, মোর দ্যান 50%, 7-8টা তো পাবাই প্রিভিয়াস কোশ্চেন থেকেই। সো ভালো করে প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে পড়ো, যার কাছে যে বই আছে সেটাই ভালো করে পড়ো। এর সাথে লিটারেচারে যদি তুমি আমাদের স্টুডেন্ট হয়ে থাকো, আমি তো তোমাদের 60টার মতো ক্লাস, আমি তোমাদের ক্লাসগুলো রেকর্ড করে দিয়েছি। এই ক্লাসগুলো তুমি যদি ইংরেজি লিটারেচার আমার ক্লাসগুলো করে এবং আমার লেকচার শিটটাই শুধু পড়ো, আর কিছু লাগবে না, শুধু আমার ক্লাস এবং লেকচার শিট। যাই হোক, এটা আমি এটা বলাতে হবে তোমাদের কাছে, আবার বিজ্ঞাপন হয়ে যাবে, দরকার নাই। আমি জাস্ট এটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের যার কাছে যে বইটাই আছে, হ্যাঁ, সেই বইটাই তোমরা সেখান থেকে শুধু প্রশ্নগুলো ভালো করে পড়ো প্রথমে, তারপরে ওখান থেকে বাড়তি কোনো তথ্য যদি মনে রাখো, তাহলে সেখান থেকে ইংরেজি সাহিত্য থেকে তুমি কিন্তু 10-11 এটা তুলতে ফেলবা। তো ইংরেজির 10 যদি থাকে, সাহিত্যের 15 নম্বর মধ্যে 10 যদি থাকে, তো তোমার অনেকখানি এগিয়ে গেল। এবার আসলে যে গ্রামার যে পার্টটা থাকে, গ্রামার অংশটা থাকে 20 নম্বর, অনেকগুলো নাম্বার, এইখানেই পার্থক্যটা হয়ে যায়। সাহিত্যও দেখবা যে ওইটা কমন হয়ে যাবে, যা পারবে সেটা সবাই পারবে, যেটা পারবে না সেটা সহজে কেউ পারবে না। কিন্তু গ্রামারের মধ্যে কী হবে, সবার সাথে তোমার একটা গ্রামার দিয়ে একটা পার্থক্য তৈরি হয়ে যাবে ইংরেজি গ্রামার দিয়ে। গ্রামারের 2টো অংশ, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট আর একটা গ্রামার পার্ট। ওকে, এই ভোকাবুলারি পার্ট কি আছে, অ্যান্ড ভোকাবুলারি পার্ট তো অনেক বড়, অনেক কিছু, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডমস, প্রিপোজিশন, অনেক কিছু, ফরেন ওয়ার্ডস, ভোকাবুলারি অনেকগুলো পার্ট আছে। আবার গ্রামারে দেখো হাবিজাবি কত গ্রামার আছে, অনেক গ্রামার রুলস আছে। তো ওইখানে যেটা হয়, আমি ছোট্ট করে আমি তোমাদেরকে আমি আমার বইটার কথা একটু বলে দেই, কারণ এই বইটার কথা বললে আবার তোমরা মনে করবা যে এটা বিজ্ঞাপন দিচ্ছে বোধহয় স্যার, তো সেইটা না। বইটার কথা কেন বলছি, এই জন্যই বলছি যে আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বইটা আছে, এই বইটা একদম শেষ সময় আমি বইটা বের করেছি। বইটা আমি জানি যে তোমাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা থাকে, এবং আমি একটা নাম্বার বলে দিই, নিতে পারো তোমরা। এই নাম্বারে ফোন করলে তোমাকে অনলাইনে বাড়িতে পৌঁছে দিবে। নাম্বারটা হচ্ছে 019639292213। এই নাম্বারটা ফোন দিও। এই নাম্বারটা ফোন দিলে বা আমাদের বিদ্যাবাড়ি যে কোনো হটলাইনে ফোন দিলেও পাবা। বইটা তোমরা যদি পাও সংগ্রহ করে নিও। ওকে, আর তোমাদের জন্য যেটা থাকবে যে পরীক্ষার একদম শেষ সময় আমি অনেক কথা বললাম,
একটু ভিডিওটা বড় হয়ে গেল, কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তুমি এটা আর একবার ভালো করে চিন্তা করো আমি কি বলছি। যেহেতু শর্ট ভিডিও, এই ভিডিওতে সবকিছু তো আলোচনা করা যায় না, বলা যায় না। আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে তোমার রিভিশন করতে হবে কতবার কথা বলছি, এবং কোন সাবজেক্ট থেকে কত মার্কস তোলার কথা বলছি, কিভাবে তুলবে সেই মার্কসগুলো, ওই যে পড়াগুলো তুমি পড়ছো সেই পড়াগুলো থেকে কোন কোন জায়গাগুলো তুমি বেশি এমফেসিস করবা সেগুলো বলছি। এইগুলো তুমি এটা খেয়াল করি। আর সম্ভবত ওখানে আমি গণিত বিষয়টা বলি নেই, গণিত বিষয়টা এড়িয়ে গেছে। গণিত বিষয়টা তোমাদের এটা মনে রাখতে হবে, গণিতের বিষয়টা যে গণিতে থাকে 15 নম্বর, 3টা পার্ট, একটা হচ্ছে পাটিগণিত, একটা বীজগণিত, আর একটা হচ্ছে জ্যামিতি। 3টা পার্ট থেকে কিন্তু তুমি নাম্বারটা তোমার না তুলতে পারলে তোমার একটা ব্যর্থতা। খুব ছোট ছোট অঙ্কগুলো আসে। এখন এটা তো একটা হিসাব, তোমার এটা কোনো প্রকার অজুহাতই দেওয়া যাবে না যে আমি গণিত পারি না, আমি তো স্যার অঙ্ক পারি না, এগুলো কিছু বলা যাবে না, বলার সুযোগই নেই। তোমাকে গণিত পারতে হবে। এখন এর মানে এই না যে তুমি সব গণিত পারবা, কিন্তু ভালো হয় তুমি সব গণিত পারো যদি, তাহলে ভালো হয়। বিকজ প্রিলিতে তুমি পাস না হয় করলা, গণিত ছাড়াই তুমি পাস করতে পারবে প্রিলি, কিন্তু রিটেনে তোমার 50 নাম্বার আছে, ওটা তুমি বাদ দিতে পারবে না। সো যাতে করে রিটেনে তোমার হয়ে যায়, প্রিলিতে হয়ে যায়, এই জন্য গণিতটা অ্যাভয়েড না করে গণিতের আমি তোমাদের যেটা বলছিলাম যে ক্লাস 7-এর বই, 8-এর বই, 9-এর বই, 3টা বইয়ের পিএইচসির কোন কোন টপিকগুলো সিলেবাসে দেওয়া আছে সেই টপিকগুলো থেকে বাছাইকৃত প্রশ্ন, যেগুলো পারো না তুমি, যেগুলো পারো সেগুলো ইজি, সেগুলো বাদ, যেগুলো পারো না ওই কোয়েশ্চেনগুলো কয়েকবার রিভিশন করে দাও, কাজ শেষ। আর প্রিভিয়াস কোয়েশ্চেন পড়লে তো গণিত তুমি পড়বাই ওখানে। তো আমার পরামর্শ ছিল যে গণিত থেকে যদি এটা করো তাহলে তুমি দেখবা যে শুধু 7, 8, 9-এর যে বাছাই করার টপিকগুলো যদি পড়ো তাহলে এখান থেকে তুমি 10, 12 পেয়ে যাবা, 13, 14 পেয়ে যেতে পারো, 15-এর মধ্যে থেকে 14 পেয়ে যেতে পারো। নাই পেলা 10 তো পাবা। তুমি যদি গণিতে 10 পাও আর বাকি সাবজেক্টগুলো যেভাবে যে বলছি, আমার মনে হয় যে তোমার প্রিলি ফেল করার সুযোগই নেই। তো বন্ধুরা, তোমাদের যেটা আমি আবার বললাম যে ইংরেজি পার্থক্যটা করে দিবে, ইংরেজি বিষয়টা অবহেলা করিও না। আর বাকিটা হচ্ছে যে তোমার কি বলে মেন্টাল অ্যাবিলিটি, আর যে জায়গাগুলো ভূগোল, বাংলাদেশ অ্যাফেয়ার্স, এই জায়গাগুলো নাম্বার যেগুলোতে ওঠে ওই নাম্বারগুলো যেভাবে বলছি এভাবে পড়ো। আর বইটা সংগ্রহ করতে চাইলে তোমরা ওই যে নাম্বার যেটা বলছি ওই নাম্বারে যোগাযোগ করিও, 01963929213। তোমরা অনেকেই এই বইটা কীভাবে নিতে হবে এটা বোঝো না, আমি নাম্বারটা বলে নাম্বারটা তোমরা লিখে নিতে পারো না। তোমাদের উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই অ্যাপ, আমাদের যে অ্যাপ আছে সেই বিদ্যাবাড়ি অ্যাপ থেকেও তোমরা কিন্তু বইটা অর্ডার করতে পারবা। বইটা আসলেই ভালো, এটা নিজের বই বলে কথা না, বইটা আসলেই ভালো, তোমরা অবশ্যই কিনলে। আমার মনে হয় তোমরা যারা ইংরেজি কম বোঝো বা কম পারো, এইটা ঠিক মতো পড়লে আমার মনে হয় যে ভয়গুলো কেটে যাবে। আর আমি বইটা একটু দেখি, তোমাদের ছোটো করে দিব এবং বইটা তোমাদের পড়িয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।